My dear students of class 12, today we are going to read with you the first poem of your syllabus on Killing a Tree by G. Patel. On Killing a Tree is the poetic protest of G. Patel against the indiscriminate killing or felling of trees in the name of industrialization and urbanization and so-called development. জি প্যাটেলের এই কবিতাটি গাছকে রক্ষা করার আবেদন নিয়ে লেখা কবিতা। তোমরা গত সপ্তাহেই বিশ্ব পরিবেশ দিবস পালন করেছো, আমরাও বাড়িতে বন্দি থেকেও নিজেদের মতো করার চেষ্টা করেছি এবং আমি জানি তোমরা গাছ ভালোবাসো, গাছের যত্ন নাও। আগামী পৃথিবীর যত্নের দায়িত্ব তোমাদের আরও বেশি এ ব্যাপারে প্রয়াসী হতে হবে। কিন্তু যে মানুষ এখনও গাছের গুরুত্ব বুঝতে পারেনি তাদেরকেও আমাদের বোঝাতে হবে, যারা গাছ কাটতে গিয়ে কুণ্ঠাবোধ করেন না তাদের মধ্যেও কুণ্ঠা জাগাতে হবে, তাদের মধ্যেও গাছের প্রতি ভালোবাসা জাগাতে হবে। এই আবেদন নিয়ে এই কবিতাটি তোমাদের খুব ভালো লাগবে, আমার তো নিশ্চিতভাবেই কবিতাটি ভালো লাগে। তো এর পড়ানোর প্রসঙ্গে আমি যেটা বলবো যে আগের ভিডিওগুলোর মতো আমি এবারেও এই পাঠদানটিকে দুটি পর্বে ভাগ করে নেব। আমরা প্রথম পর্বটাতে এখানে ইন্ট্রোডাকশন, কবিতার বৈশিষ্ট্য, লেখক সম্পর্কে জেনে নেব এবং দ্বিতীয় পর্বে এসে আমরা কবিতাটি পড়ব, যার সঙ্গে তোমরা ইতিমধ্যে অভ্যস্ত। তাহলে চলো আমরা আজকের পাঠ শুরু করছি। So, G. Patel's poem on killing a tree is the poetic protest against the indiscriminate killing of trees in the name of urbanization, in the name of industrialization and so-called development. উন্নয়নের নামে আমরা গাছগুলোকে কেটে চলছি প্রতিদিন, নগরায়নের নামে, শিল্প বিপ্লবের নামে কেটে চলছি। যে গাছ আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকতে সাহায্য করে তাকে নির্দয়ভাবে কেটে চলছি। এই উন্নয়ন কি আমাদের উন্নয়নের দিকে নিয়ে চলেছে, প্রকৃত উন্নয়ন? না, সে প্রশ্ন আজ আমরা বুঝতে পেরেছি। দ্য থটলেস ফেলিং অফ ফ্লোরা অ্যান্ড ফোনা actually invites our own danger, because trees are our most trusted friend. They provide us food, clothing, shelter, medicine and many other things, along with the aesthetic and environmental support. Mother Nature and trees can fulfill our need, but they cannot satisfy our greed. প্রকৃতি মা এবং গাছ এরা আমাদের মানুষের বা সমস্ত জীবের যত প্রয়োজন মেটাতে পারে, কিন্তু আমাদের লোভকে মেটাতে পারে। এখানেই বিপদ। আমাদের লোভ দিনে দিনে আমাদের নিজেদের বিপদ ডেকে আনছে। We are like the greedy farmers who kill the magic goose to get all the golden eggs at a day. সেই ওই লোভী চাষির গল্পটা তোমরা সবাই জানো, রাজহাঁস যেটা সোনার ডিম পাড়তো তাকে মেরে ফেললো, একদিনে সব চাই। তো একদিনে সমস্ত চাই, মানুষের লোভ আর লালসা প্রকৃতিকে দিনে দিনে বিধ্বস্ত করে চলছে। At the same time, we can remind you the story of Kalidas sitting on the same branch, cutting it. কালিদাসের গল্পটাও তো তোমরা জানো, ওই যে ডালে বসেছিল সেই ডালটাই কাটছিল। তো আমরাও সভ্যতার দর্পে আমাদের অহংকার, আমাদের নিজের অজান্তে একজনকে আমাদেরকে কালিদাস বানাচ্ছে। কেন? আমাদের সব থেকে পরম বন্ধু গাছ, তাকেই আমরা হত্যা করছি। In other words, we can say on killing a tree is an elegy on the killing of trees. The poem deals with a very contemporary serious theme of killing of trees or deforestation, but he has presented the common theme with the ironical touch and presented it in an uncommon way. He has made the common theme to an uncommon presentation
with his magical touch of irony. The foolish people, what I have already said, are killing the trees days and night mercilessly, like the paid murderer, like a criminal. And this resulted serious environmental disaster to our civilization, and our civilization is at risk. The growing problem of pollution, global warming, etc., have made our civilization almost paralyzed. And very recently, under the pandemic spread of COVID-19, we are imprisoned within the house. It is also in direct way the result of our greed, the result of our torture to Mother Nature. তাহলে গাছ বিষয়ক কবিতা আমরা পড়ব। তার টাইটেলটা উনি দিয়েছেন অন কিলিং এ ট্রি। খুব ভালো কথা বিষয়ের সঙ্গে, কিন্তু একটা জায়গায় আমাদের এসে প্রথমেই খটকা লাগলো, কবিতাটার নাম এরকম কেন হলো, অন কিলিং এ ট্রি, বৃক্ষ নিধন বিষয় যদি আমরা বাংলা করতে চাই, যদিও করব না, তো অন কিলিং এ ট্রি কেন হলো? তো এই জায়গাটা এরকম না হয় আমরা আশা করছিলাম ক্লাস 10-এ আমরা যে কবিতাটা পড়েছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজে লেখা, সেরকম হলে খুব ভালো হতো। অথবা উইলিয়াম ব্লেকের মাই প্রেটি রোজ ট্রি, এরকম হলেও খুব সুন্দর হতো। কিংবা আই শ্যাল প্রোটেক্ট দ্য ফরেস্ট, লেনর হ্যাট্রিকে লেখা একটা খুব সুন্দর কবিতা আছে, পড়লে দেখবে সরাসরি সেখানে বক্তব্যটা প্রথম লাইনে বা তার টাইটেলেই প্রতিভাত হয়েছে স্পষ্টভাবে। বা আমরা ডক্টর অশোক চক্রবর্তীর ডিয়ার লেটাস প্ল্যান্ট এ ট্রি, এই কবিতার কথাও যদি ধরি, সেখানেও বক্তব্য খুব পরিষ্কার। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা বৃক্ষ বন্দনা কবিতার কথা জানো, পুরনো বটের কথা জানো, তাল গাছের কবিতা জানো, সরাসরি সেখানে গাছের কথা বলা হয়েছে, গাছের প্রতি ভালো লাগা এবং বক্তব্য বিষয় সরাসরি চলে এসেছে। কিন্তু এখানে দেখছি একটু অন্যভাবে বলা আছে, অন কিলিং এ ট্রি। তো আমি ইন্ট্রোডাকশন ধরে এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম কবিতার প্রতিবাদ শানিত করেছেন, প্রতিবাদ ধ্বনিত করেছেন এই কবিতার মাধ্যমে, কিন্তু তার টাইটেলটা এরকম দিলেন গাছ কাটার বিষয়ে বা বৃক্ষ নিধন বিষয়ে কীরকম কথা। আসলে এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দেব। আমি যখন কবিতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, কেন করেছেন সেটা আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা কবি সম্পর্কে জেনে নিই। জীব প্যাটেল is a Gujarati poet. Presently, he is 81 years old. The octogenarian poet is not only a poet but also a successful painter and playwright of our time. We are very elated, we are overjoyed to know that we are going to read an Indian poet this time. আমাদের ভারতীয় কবিতাই আমরা পড়ছি উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, এটা আমাদের খুব ভালো লাগার বিষয়। তো এই কবি সম্পর্কে বলবো, কবি তো আমরা অনেক কবি পড়েছি, অনেক কবিকে জানি, কিন্তু এই কবির ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রমী ঘটনা দেখব। হি ইজ নট মেয়ারলি এ পোয়েট অর পেইন্টার, এ প্লে রাইট, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ এ সাকসেসফুল ডক্টর, এ বিজি মেডিকেল প্র্যাকটিশনার্স অফ বোম্বেতে ডাক্তার হিসেবেও তিনি স্বনামধন্য। তাহলে ডাক্তারবাবু কবিতা লিখছেন, এটা আমাদের কাছে কিছুটা নতুন। ফলে আমরা এই ডাক্তারবাবুর কবিতাটি সঠিকভাবে বোঝারও চেষ্টা করব এবং ডাক্তার কবিকে আমরা এই কবিতার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1940 অন 18th আগস্ট। আর কয়েকদিন পরেই আমরা তার জন্মদিন পালন করব, অগাস্ট মাসের 18 তারিখে। হি কমপ্লিটেড হিজ এডুকেশন ফ্রম St. Xavier's School in Bombay, St. Xavier's High School in Bombay, and graduated from Grand Medical College with the degree of MD, Doctor of Medicine, in the year 1964. And he published his poems in so many poetic journals, both in India and abroad.
and he was also successfully exhibited the exhibition of his paintings both in India and outside India, and his plays are successfully staged all over India. And the very interesting fact is that for the last 2 decades, he is teaching the students how to write পোয়েট্রি, হাউ টু রাইট পোয়েম, কীভাবে কবিতা লিখবেন, তার একটি ওয়ার্কশপ ওনার আছে ঋষি ভ্যালি স্কুল, বম্বে। সেখানে যদি তোমরা কেউ যাও, তোমরা চাইলে কেউ সেই বিদ্যালয়ে ভর্তি হয়ে জি প্যাটেলের কাছ থেকে কবিতা লেখাও শিখতে পারো। কীভাবে আমরা কবিতা লিখব তার পাঠও উনি গত 2 দশক ধরে দিচ্ছেন ওখানে। তাই যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। পোয়েমস যে কাব্যগ্রন্থ থেকে আমাদের এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে, এটা 1966 সালে প্রকাশিত হয়েছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হিজ আদার ফেমাস পাবলিকেশনস অফ বুক অফ পোয়েমস include Mirrored Morning, that was published in the year 1991, and How Do You Withstand Body, it was published in 1976. And this great poet and doctor is still active and creative in his residence at Bombay. কবি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিলাম। এবার আমরা কবিতার যে বৈশিষ্ট্যগুলো আমরা মনে করি, কবিতার বৈশিষ্ট্যগুলো যদি আমরা ঠিকভাবে জেনে নিয়ে কবিতা পড়তে শুরু করি তাহলে কাজটা অনেক সহজ হয়। তাহলে চলো এবার আমরা কবিতার বৈশিষ্ট্যগুলো, দ্য ইম্পর্টেন্ট ফিচার্স দ্যাট উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দিস পোয়েম ক্লিয়ারলি is very important aspects of our discussion. The first point that I will discuss here is very important, the reverse psychology. আমি টাইটেলটা শুরু করে আটকে রেখে দিয়েছিলাম যে এই কবিতার টাইটেল অন কিলিং এ ট্রি, বৃক্ষ নিধন বিষয়ে এরকম হলো কেন। এটা জানতে গেলে আমাদের এই বৈশিষ্ট্যটি আগে জানতে হবে, রিভার্স সাইকোলজি, বিপরীত মনস্তত্ত্ব। কি এই বিপরীত মনস্তত্ত্ব? সোজা করে তোমাদেরকে আমরা যদি আলোচনার সুবিধার্থে বলিনি যে প্রত্যেক দিন বাবা মা বা আমরা বলি ভালো করে পড়ো, ভালো করে পড়ো, এই কথাটা অনেক সময় কার্যকরী হয় না, শুনতে শুনতে তোমাদের একঘেয়েমি লাগে। কিন্তু তা যদি না বলে আমি একদিন হঠাৎ বলতে শুরু করলাম যে না, পড়াশোনা করে লাভ নেই, প্রচুর কষ্ট, এর থেকে চলো মাঠে কাজ করা অনেক সুবিধা, নিজের খুশি মতো কাজ করব, ফসল ফলাবো, তবে তারপর যখন বিক্রি করতে যাব তার দাম পাবো না, তারপর আমরা দেখবো আমি দিনাগ্রস্ত হব, তারপর ওই হাজার হাজার কৃষক যারা দিনার দায়ে মারা যাচ্ছে সেরকম আমিও একদিন মারা যাব। তো এই কথাটা যখন বলবো বা যখন বলবো মাঠে কাজ করতে যাওয়ার যে যন্ত্রণা কষ্টগুলো যখন তুলে ধরব, তখন তোমরা বা তোমার মধ্যে দেখবো একটা অন্যরকম প্রতিক্রিয়া, বলবে যে না, তার থেকে বোধ হয় পড়া ভালো। বিদ্যাসাগরের কথা তোমরা জানো, ছোটবেলা থেকে বাবা বুঝতে পেরেছিলেন, এবং শিশুদের মধ্যে এই প্রবণতাটা থাকে, বড়রা যা বলবেন তার উল্টোটা করবেন। তো উল্টোটা করবেন জেনে বাবা উল্টোটা বলতেন। তো কবি এখানে এই রিভার্স সাইকোলজিটা প্রয়োগ করেছেন টাইটেলের ক্ষেত্রে, যে আমরা প্রত্যেক দিন শুনছি গাছ লাগান, প্রাণ বাঁচান, এসব কথা শুনতে শুনতে এই কথার আর বিশেষ গুরুত্ব আমাদের কাছে থাকে না। তার থেকে বরং এখানে কী করলেন, দ্য পোয়েট হ্যাজ প্রেজেন্টেড the pain of the trees, the suffering of the trees, how they are mercilessly killed, how they are brutally killed, to arouse the sense of sympathy. কিভাবে গাছকে যন্ত্রণা দিয়ে দিয়ে পদে পদে মারা হচ্ছে, সেই যন্ত্রণার ছবিটা তুলে ধরলেন, এবং গাছ কিভাবে কাটা হচ্ছে সেটা তুলে ধরেছে। তাহলে এই যন্ত্রণা আমাদের মনে একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে। দিস ইজ টেকনিক্যালি কল্ড রিভার্স সাইকোলজি, a common technique or modern technique that is used in literature to get the expected result. Generally the poets or the literary person highlights the opposite views, the opposite ideas to achieve the expected goal. কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বিপরীতটা বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা চেষ্টা করে। তো আমরা এই কবিতার ক্ষেত্রে, এই কবিতা পাঠের ক্ষেত্রে এই রিভার্স সাইকোলজি বিষয়টি মাথায় রাখবো। পরবর্তী সেকেন্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দ্যাট ইজ ফ্রি ভার্স, অন্তমিলহীন কবিতা।
এই বিষয়ে তোমরা ইতিমধ্যে জেনে গেছো, তাও আমরা আবারও একবার মনে করিয়ে নেব। অন্ত মিলহীন কবিতা, আমরা কবিতা পড়তে শিখেছি বা কবিতা সম্পর্কে আমাদের বোধ সেই ছোটবেলা থেকে, ছোট খোকা বলে অ আ শেখেনি, সে কথা ক আ, কথা বলা শেখেনি, বা সেই কুমোর পাড়ার গরুর গাড়ি, বুঝাই করা কলসি হাঁড়ি, বা কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের জাদুকর আমরা যাকে বলি, তার যদি সেই ঝর্ণা কবিতা নেই, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, কিংবা ভোরাই কবিতা যদি নেই, ভোর হলো রে ফর্সা হলো দুল্লৌসার ফুলদোলা, আনকু আলোয় যায় যে দেখা পদ্মকলির হাই তোলা। আর সেই দূরের পাল্লা কবিতাটা তো জানোই, ছিপখান তিননার তিনজন মাল্লা, চৌপট দিনভর দেয় দূর পাল্লা। দেখো কি সুন্দর ছন্দ না? তাহলে কবিতা মানেই কিন্তু আমরা বুঝি যে এই ছন্দ থাকবে, মিল থাকবে। আর ইংরেজিতে যদি যাই, আমরা সেই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, কিংবা বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল, ইয়েস স্যার 3 ব্যাগস ফুল। বা তোমরা পরবর্তীকালে টেনের ওই কবিতাটা যদি ভাবো, ওয়াল্টার ডেলামিয়ারের সিলভার, স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন। তাহলে দেখো কবিতা মানেই কিন্তু ছন্দ। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকের দিনে আমরা কি কবিতায় দেখবো, দেখো অন কিলিং এ ট্রি এর প্রথম লাইনগুলো যদি দু একটা লাইন আমি পড়ি, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, ইত্যাদি ইত্যাদি করে এগিয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের পরিচিত যে ভাবনার সঙ্গে মিলে না। অ্যাকচুয়ালি ফ্রি ভার্স, দিস ইজ দ্য মডার্ন লিটারারি মুভমেন্ট দ্যাট ওয়াজ স্টার্টেড ইন দ্য ফার্স্ট ডিকেড অফ 20th century, initiated by T.S. Eliot and Ezra Pound. T.S. Eliot, Ezra Pound, এই ব্রিটিশ কবিরা এই নতুন ভাবনাকে অনুপ্রাণিত করলেন। পরবর্তীকালে সারা পৃথিবীর কবিতা, আজকে তো আধুনিক কবিতা বলতে আমরা এটাই বুঝি। ফলে আমরা এই কবিতাটিও দেখব যে ফ্রি ভার্সে লেখা, সেখানে আমরা প্রচলিত ছন্দ ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা পাবো না, এটা মাথায় রেখে আমরা পড়বো। তৃতীয় বৈশিষ্ট্যে আমরা যাব, দ্য টাইপ। কি আমরা এই কবিতার টাইপ? আইরনিক্যাল পয়েন্টস। আইরনিক্যাল পয়েন্টস, আইরনির সঙ্গে সঙ্গে সার্কাসম রয়েছে। আইরনি ওই রিভার্স সাইকোলজির সঙ্গে কিছুটা মিল আছে, তারই নতুন রূপ। তবে আইরনির ব্যবহার সাহিত্যে অনেক পুরনো। যে যা বলতে চাওয়া হচ্ছে আর যা বলা হচ্ছে, আর যা বলতে চাওয়া হচ্ছে, দুটো সম্পূর্ণ আলাদা। হোয়াট দ্য পোয়েট wanted to say and what he had said is utterly opposite or totally different. তো এখানেও দেখো এই যে অন কিলিং এ ট্রি, গাছকে কিভাবে আমরা কাটবো এইটা দেখাচ্ছেন পুরো কবিতাটা জুড়ে। আমরা দেখব তার প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয়, চতুর্থ, সমস্ত জায়গাটা জুড়ে কিভাবে গাছটাকে কাটবো, মারবো। তাহলে এটাই কি একজন কবির উপজীব্য বিষয় হতে পারে, উপস্থাপনার বিষয়বস্তু হতে পারে? কখনো না। আসলে ওই রিভার্স সাইকোলজি বা আয়রনের মাধ্যমে এইভাবে উনি তুলে ধরতে চাইছেন। এবং আয়রনি কি দেখো, গাছ আমাদের সেরা বন্ধু। ইট ইজ দ্য মোস্ট ট্রাস্টেড অ্যান্ড লয়াল ফ্রেন্ডস দ্যাট প্রোভাইডস আস ফুডস, ক্লোদিং, শেল্টার, হোয়াট আই হ্যাভ অলরেডি ডিসকাসড। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মাদার নেচার, নট অনলি দ্য ট্রি, মাদার নেচার, আওয়ার ফাস্টার মাদার, who looks after when our biological mother ends her responsibility. 4-5 বছরে মা যখন তার সন্তানকে বড় হয়ে গেলে আস্তে আস্তে নিজের মতো বড় হতে প্রকৃতির বুকেই ছেড়ে দেয়। তাহলে দেখো সেই ধরিত্রী মায়ের সঙ্গে আমরা কি আচরণ করছি। আমরা যখন দেখছি যে আমাদের রেন ফরেস্ট পুড়ে যাচ্ছে, পৃথিবীর ফুসফুস পুড়ে যাচ্ছে ব্রাজিলের জঙ্গলে, অস্ট্রেলিয়াতে যখন দাবানলে প্রাণীরা পুড়ছে, বন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, শুধু অস্ট্রেলিয়া কেন, ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে নগরায়ন এবং শিল্পায়নের প্রকোপে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ব্যবহার করছি প্রকৃতি মায়ের সঙ্গে, গাছের সঙ্গে? ইজ নট ইট ভেরি আইরনিক্যাল? এটাও কি আইরনিক্যাল না? তো এই কবিতার মধ্যে আমরা সেই আইরনিটাও মাথায় রাখবো, আইরনিক্যাল ফিচার্সগুলো দেখে নেব। আর স্ট্রাকচার, 4 নম্বর পয়েন্টে আমরা বলবো স্ট্রাকচার। স্ট্রাকচারালি দ্য পোয়েম ইজ ডিভাইডেড into 4 stanza. The first stanza is of 9 lines, and the second stanza is of 9 lines, and the third stanza is of 11 lines, and fourth stanza is of 6 lines. তাহলে এইভাবে আমরা দেখব
স্ট্যাঞ্জা 4টা স্ট্যাঞ্জা রয়েছে এবং এখানে আমরা সংক্ষেপে যদি আলোচনা করে নিই, দ্য ফার্স্ট 2 স্ট্যাঞ্জাস অফ দিস পোয়েম ডিলস উইথ দ্য the healing power, the fighting spirit, the challenging spirit of trees. The trees is trying its level best for its survival against the atrocity, against the cruelties of man. মানুষের বর্বরতাকে অতিক্রম করে বাঁচার লড়াই সে অবতীর্ণ। But the last 2 stanza reflect the cruelty, the cruel death, the cruel killing of the trees. Finally, the tree is helpless in front of the atrocities of man. মানুষের ক্রূরতা, মানুষের ক্রুয়েলটির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করছে। অ্যান্ড ডেফিনেটলি দ্য কিলিং অফ দ্য ট্রি ক্রিয়েটস এ সেন্স অফ প্যাথোজ ইন আওয়ার মাইন্ড। আমাদের চোখে জল আসে এই গাছকে হত্যা করার দৃশ্য দেখতে দেখতে। সেটাই কবির আসল উদ্দেশ্য ছিল, যাতে আমরা গাছের যন্ত্রণার ব্যাপারে সচেতন হই। জগদীশচন্দ্র বসু আমাদের বলেছিলেন গাছের প্রাণ আছে, তাও যখন পাশে অনেকেই আমরা মুরগিটাকে কেটে ফেলা হচ্ছে সইতে পারি না। পাঁঠা মাংসর দোকানে গিয়ে যখন কাটছে আমরা অনেকেই দেখতে পারি না, মাথা ঘুরে যায়, পড়ে যায়। কিন্তু এরকম কি কেউ তোমাদের মধ্যে আছো যে গাছ কাটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছো? আসলে তার রক্ত বা যে রসটা সেটা লাল নয় বলেই বোঝা। তাহলে এখানেই আমাদের সংবেদনশীলতার পার্থক্য। কবি ওই জায়গায় নাড়া দিতে চাইছেন যে আমরা যদি মুরগি মারতে দেখলে ব্যথিত হই, আমরা যদি ছাগল বা পাঁঠার হত্যার সময় চোখে জল বেরিয়ে আসে, তাহলে গাছকে যে আমরা প্রত্যেক দিন হত্যা করছি তখন কেন বেরোবে না? সেটাই ছিল পরের দুটো স্ট্যাঞ্জার বৈশিষ্ট্য। আর স্টাইল পরের পয়েন্টে আমরা যেটা বলবো, দ্য স্টাইল অফ দিস পোয়েম, the poem is written in conversational style without too much importance to traditional poetic devices or rhetorical ornaments. There is a flavor of everyday conversation in this poem. দেখবে কবিতাটা যখন চলছে মনে হচ্ছে একটা কনভারসেশন চলছে। আমরা যখন কবিতা পড়াবো তখন দেখব নো ফাইনালি ইট ইজ ডান ইত্যাদি ইত্যাদি এরকম কথার মধ্যে কবিতা বলে যদি সেই প্রথাগত ধরো সেভাবে ধরা পড়বে না, মনে হবে একটা চলমান কথোপকথন, কারোর সঙ্গে কথা বলছে। স্টাইলের কথা বললাম, কনভারসেশনাল স্টাইল। পরের পয়েন্ট আমরা আলোচনা করব, দেয়ার ইজ এ কনফ্লিক্ট। দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট থিম অফ দিস পোয়েম ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ, ম্যান ভার্সাস নেচার, হোয়াট already I have explained in different other issues. Man is the most trusted friend, but he is brutally killed. Generally, we are very careful to our friends. We generally try our level best to stand at the time of crisis of our friend. But is the same thing happens in case of the killing of a tree? বন্ধুর বিপদে দাঁড়াই, we become very nervous and excited if our mother becomes ill. But are we nervous at the time of mother nature's illness? মা অসুস্থ হলে আমরা ভেঙে পড়ি, ব্যস্ত হয়ে পড়ি, চিকিৎসা করি। কিন্তু প্রকৃতি মা যখন অসুস্থ তার সময়কে আমরা ব্যথিত হই, তার কি চিকিৎসার ব্যবস্থা করি? তাহলে তার এই দুরবস্থা, তার এই দুর্দিন আসতো না। তবে এই দুর্দিন প্রকৃতি মায়ের দুর্দিন না, এ আমাদের নিজেদের দুর্দিন। ব্রাজিলের ফুসফুস, ব্রাজিলের জঙ্গল যখন পুড়ছে, সভ্যতার ফুসফুস কিন্তু পুড়ছে। এ কথা আমরা অস্বীকার করলে সব থেকে বড় ভুল করব। গ্রেটা থুনবার্গ বুঝতে পেরেছে, তোমরাও বুঝতে পেরেছো, আমরাও বোঝানোর চেষ্টা করছি। এবং না বোঝা মানুষদের এই পৃথিবীর কল্যাণে, মানব জাতির কল্যাণের জন্য, আমাদের নিজেদের কল্যাণের জন্য বোঝাতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। So the conflict between man and trees is the important theme of this poem that is highlighted here in the form of poetry. Symbolism is another important aspect, and I am sure you know what is symbolism. And in case of this poem, there are two types of symbolism. Some symbol represents life and the other symbols represent death. Especially there are some phrases or words like feeding, absorbing,
sunlight, air, water, sprouting leaves, hill, etc. These words symbolizes life, but in contrast, the other symbols like jab of knife, hack and chop, bleeding bark, choking, etc., etc., they represents death. So in this poem, symbolically, there is also a contrast, there is also a tug of war between life and death. And পরের পয়েন্টে আমরা বলবো ক্লিনিক্যাল ইমেজেস। বিং এ ডক্টর, the doctor poet has perfectly used the clinical images to make his poetry more effective, more touching. And here the poet has treated tree as a human being, and it's behaving like a human being. It's fighting against man, and the very words and phrases like bleeding bark, pain, leprous height suggest the human quality. And clinical images, actually, the bleeding bark that reflects the clinical image. Actually, the bleeding, the sense of bleeding creates a sense of uneasiness in our mind. So here the poet intentionally used the clinical images for more result, for more expected result. And the personification, another important features. পার্সনিফিকেশনের কথাও তোমরা ইতিমধ্যে জানো যে আমরা গল্পে দেখি পশু পাখি গাছপালা নদী এরা মানুষের মতো কথা বলছে, এখানে সরাসরি গাছ মানুষের মতো আচরণ করছে, মানুষের মতো ব্যবহার করছে। So the personification is very important for the understanding of this poem. The bleeding bark, the pain, the leprous heights, all these suggest the human quality, the features of personification of this poem. আর পরের পয়েন্ট আমরা যেটা আলোচনা করব মেটাফর। মেটাফরও এই কবিতাটি বোঝার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। মেটাফর ইজ এ কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। সাধারণত সিমিলিতে আমরা দেখি একই রকম বিষয়বস্তুর মধ্যে তুলনা হয়, কিন্তু মেটাফরের ক্ষেত্রে বিপরীতধর্মী দুটো বস্তুর মধ্যে তুলনা হয়েছে আরও বেশি তাকে অর্থবহ করে তোলার জন্য। মেটাফরের ক্ষেত্রে এখানে আমরা খুব সুন্দর দুটো মেটাফর আছে দেখব, অ্যাঙ্কারিং আর্থ অ্যান্ড দ্য আর্থ কেভ। হোয়াট ইজ অ্যাঙ্কারিং আর্থ আমরা কবিতাটা যখন পড়ব তখন এটা ডিটেলসে আলোচনা করব, বাট ইন ব্রিফ আই ক্যান সে দ্যাট ইজ দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড in a sea or river. Similarly, the strong tree is given the expected protection by the soil. It is the tree is anchored into the depth of the soil to fight against the storm of fight against the power of storm and the wrath of human being. And the second metaphor, the earth's cave. Earth cave, actually cave gives us safety and security and protection from animals, not only to man but also the other animals, especially during the prehistoric time or when we were in forest, we used to take shelter in the depth of cave. Similarly, the tree gets the wanted safety, security and comfort in the depth of the soil. So these two metaphors are very important. And finally, the theme. What is the theme of the poem? The poem represents the theme of violence to uphold the philosophy of non-violence. ভায়োলেন্স থেকে নন ভায়োলেন্সে যাওয়ার চেষ্টা করছে। ভায়োলেন্সের মাধ্যমেই উনি আসলে নন ভায়োলেন্সকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, টু মেক দ্য রিডার্স অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সাফারিং অফ দ্য ট্রিজ। দ্য পোয়েট হ্যাজ অ্যাডপ্টেড the theory of violence. Actually, the poet urges the reader to be sympathetic, to be careful about the trees, not only for the cause of the tree, but for the cause of us, for the
কজ অফ আওয়ার ওন সেফটি, সিকিউরিটি অ্যান্ড সার্ভাইভাল। শুধু গাছের যত্ন নিতে হবে আমাদের নিজের কথা ভেবে। আমাদের নিজের যত্ন নিতে গেলে, আমাদের আগামী প্রজন্মের যত্ন নিতে গেলে, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যেতে গেলে গাছের যত্ন নিতে হবে। শুধু শিশুর যত্ন নিলে হবে না, কেন তাহলে তারা যে বন্ধ্যা পৃথিবীর অধিবাসী হবে সেখানে প্রাণের অস্তিত্বই বিপন্ন হবে। তাই গাছ লাগাতে হবে। আমাদের আলোচনা আমরা শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সভ্যতার প্রতি কবিতাটার কয়েক লাইন দিয়ে। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ঠ্র কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি। আমি আশা করব তোমরা এই বক্তব্যগুলো নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। আমরা পরের পার্টে যখন পার্ট 2-তে ঢুকবো তখন আমরা কবিতাটা সরাসরি হোয়াইট বোর্ডে লিখে নিয়ে পড়তে শুরু করব। তার আগে বলবো এই ভাবনাগুলো মাথায় রেখে তোমরা কবিতাটা পড়ো এবং পার্ট 2-তে যাওয়ার আগে বেশ কয়েকবার কবিতাটা রিডিং করে নাও, দেখে নাও কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো আন্ডারলাইন করে নাও। আমিও তোমাদের সঙ্গে সঙ্গে আমার হোয়াইট বোর্ডে তোমাদের না বোঝা জায়গাগুলো আন্ডারলাইন করে নিয়েই পার্ট 2-তে তোমাদের সঙ্গে আবার দেখা।